নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের জন্য। আমাদের গল্পগুলো আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, তার জন্য প্রচুর কমেন্ট আমরা পাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে, তার জন্য উদ্দীপনা দ্বিগুণ হয়ে যাচ্ছে বলতে পারি। এভাবেই আপনারা পাশে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর যদি গল্প ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন কিরকম লাগছে আর কে কোথা থেকে দেখছেন। অজাতশত্রু বলতে যাকে বোঝায় তিনি হলেন তরুণ কুমার চ্যাটার্জি ওরফে তরুণ কুমার। যে কোনো মানুষের সঙ্গেই তার সুমধুর সম্পর্ক ছিল। অন্য অনেকের মতোই তাকে ডাকনামে বুড়োদা বলে অনেকেই ডাকতো। আমার কাছে তিনি প্রকৃত অর্থেই মাই ডিয়ার লোক ছিলেন। মানে কথা বলছেন যিনি এই সাক্ষাৎকারটি নিয়েছিলেন বা এই প্রতিবেদনটি রচনা করেছিলেন তিনি। ওরকম সংযমী ব্যারিটোন ভয়েস অথচ দিলদরিয়া লোক খুব কম দেখেছিলেন তিনি। এই লেখায় বুড়োদার কথা যেরকম বলা হবে ঠিক সেরকমই বলবো তার কাছের মানুষদের তার সম্পর্কের কথা, স্মরণীয় কিছু ঘটনা। তবেই না চেনা যাবে অবিস্মরণীয় এই অভিনেতাকে। ১৯৩১ সালের ২৪শে ফেব্রুয়ারি জন্ম তরুণ কুমারের। বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় সাহেবী সিনেমা হল মেট্রোর অপারেটর এবং মা চপলা দেবী গৃহবধূ। অরুণ, বরুণ, তরুণ তিন ছেলেকে নিয়ে সাতকড়ি এবং চপলার সংসার কলকাতার ভবানীপুরে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে। তারা ছিলেন বৃহৎ একান্নবর্তী পরিবারের বাসিন্দা। বুড়োদা মজার মানুষ ছিলেন, খুব মজা করতেন। সিনিয়র অভিনেতাদের যেরকম শ্রদ্ধা করতেন তেমন দুষ্টুমিও করতেন। কখনো উৎপল দত্ত, কখনো তুলসী চক্রবর্তীকে কোনো একটি বিষয় নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে খেপিয়ে দিয়েই সরে পড়তেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ছোট ভাই সুরকার অমল মুখোপাধ্যায় তার খুব ভালো বন্ধু ছিলেন। আমি মানে যিনি লেখক তিনি বলছেন তখন একটি জনৈক সংবাদপত্রে চাকরি করেন, সিনেমা বিভাগে লেখালেখি করতেন। উনি প্রায়ই আসতেন। একবার সেই সংবাদপত্রেরই পুজো সংখ্যায় উত্তম কুমারের প্রিয় তারকারা এই বিষয়ে একটি লেখা তৈরি করতে বলা হয়েছিল তাকে, এবং সেই ব্যাপারেই বুড়োদার সাহায্যের দরকার পড়েছিল। উত্তম কুমার গত হয়েছেন খুব বেশি দিন হয়নি তখনও। অফিসের ভিতর বুড়োদার সঙ্গে উত্তম কুমারকে নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলছেন তিনি। বুড়োদা বেশ লম্বা চওড়া ছিলেন, কিভাবে যেন ওর মাথাটা দরজায় ঠোকা খেয়ে বিশ্রীভাবে ফুলে উঠেছিল। তো ওই লেখক জল বরফ ইত্যাদি দিয়েছিলেন, সেসব নিয়ে তার হেলদোলই নেই। তিনি তখন লেখককে বলেছিলেন, দূর ছাড়ো তো, যে কাজটা করতে এসেছো সেটা করি, আর চলো ক্যান্টিন থেকে মাংস চপ খাই। বুড়োদা এমনিতে খেতে খুবই ভালোবাসতেন, তার উপর তাদের অফিস ক্যান্টিনের মাংসের চপ খুবই বিখ্যাত ছিল। যাই হোক, যেটা বলার তা হলো অত বড় অভিনেতা হয়েও বিন্দুমাত্র অহমিকা ছিল না তার। সবার সঙ্গে মিশতে জানতেন। অফিস বা ক্যান্টিনের আর পাঁচটা লোক যখন অবাক হয়ে তাকে দেখতো তিনি বলতেন, কি এমন করেছি আমি? তোমরাও খেটে খাও, আমিও তাই। তরুণ কুমারের জন্মদিন অর্থাৎ ২৪শে ফেব্রুয়ারি দিনটি তার পরিবারের কাছে যেমন আনন্দের তেমন বেদনারও। ২০০৩ সালের ২৭শে অক্টোবর তিনি প্রয়াত হন। তার ঠিক ৪ মাস পর ২৪শে ফেব্রুয়ারি মারা যান তার স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? স্বামী স্ত্রীর টান ছিল মারাত্মক। তাদের কিভাবে শুভ পরিণয় হয়েছিল সে বিষয়ে দু চার কথা বলা যাক। তখন বিশ্বরূপাতে ক্ষুধা নামে একটি বিখ্যাত নাটক চলছিল। তাতে কালী ব্যানার্জি, তরুণ কুমার এবং সুব্রতা চ্যাটার্জি অভিনয় করেছিলেন। সকলেই তখন স্ট্রাগলার। আর ঠিক সেই সময় পাশের রংমহলে চলছিল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের একটি নাটক। নাটক শেষে প্রায় দিনই তরুণ সুব্রতাদের গাড়িতে তুলে নিতেন বিশ্বজিৎ। একদিন বিশ্বজিতের গাড়িতে যেতে যেতে সুব্রতার অনুপস্থিতিতে তাকে মনের কথা জানালেন বুড়োদা। বললেন তিনি একটি মেয়ের প্রেমে পড়ে গেছেন এবং বিয়ে করতে চান তাকে, তার সঙ্গেই থিয়েটার করে সে। বিশ্বজিৎ শুনে বললেন, বাড়িতে বলেছিস?
বুড়োদা তখন মুখ কাঁচুমাচু, বলেন, কি করে বলবো? মা, বাবা, দাদা কি বলবে, ভয় লাগছে। বন্ধু বিশ্বজিৎ তাকে ভরসা দিলেন, আরে ভয় পাচ্ছিস কেন, আমরা তো আছি। পরবর্তী সময়ে সকলের মত নিয়ে শুভ পরিণয়ে আবদ্ধ হন তরুণ এবং সুব্রতা। সুধীর মুখোপাধ্যায় পরিচালিত দাদা ঠাকুর সিনেমার কথা। ছবিতে মুখ্য ভূমিকায় ছবি বিশ্বাস ছাড়াও ছিলেন তরুণ কুমার, বিশ্বজিৎ চ্যাটার্জি, ভানু বন্দ্যোপাধ্যায়, সুলতা চৌধুরী, ছায়া দেবী। ভাগলপুরে আউটডোরে শুটিং হয়েছিল। সেখানে অভিনেতাদের আলাদা আলাদা কোনো ঘর ছিল না। মহিলারা বাদে সকলে এক ঘরে মেঝেতে বিছানা করে মশারি খাটিয়ে শুতেন। ছবি বিশ্বাসের হাঁপানির সমস্যা ছিল, রাতে ঠিকমতো ঘুম আসতো না। বুড়োদাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন তিনি। হয়তো মশারির ভেতর থেকে পা বেরিয়ে গেছে। ছবিবাবু বুড়োদার পা মশারির ভেতরে ঢুকিয়ে মশারিটা ভালো করে টেনে দিতেন, গায়ে আলতো করে চাদর ঢেকে দিতেন। শুধু ছবি বিশ্বাস নন, বয়োজ্যেষ্ঠ বহু অভিনেতাই তাকে স্নেহ করতেন। উত্তম কুমার ইন্দ্রাণী ছবির সেটে সুচিত্রা সেনের সঙ্গে তার আলাপ করিয়ে দিয়েছিলেন। তখন উত্তম সুচিত্রার গৃহদাহ ছবির শুটিং চলছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছিলেন সুবোধ মিত্র। বিভিন্ন জায়গায় শুটিং হয়েছিল। মধ্যমগ্রামের কাছাকাছি একটি জায়গাও শুটিং স্পট হিসেবে বিবেচিত হয়েছিল। সেই শুটিং স্পটে পৌঁছতে গেলে একটি ছোট খাল পেরোতে হতো। তরুণ কুমারের উপর দায়িত্ব পড়েছিল মিসেস সেনকে সেই জায়গায় সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার। সেই মতো প্রতিদিন সুচিত্রা সেনের গাড়ি এসে দাঁড়াতো একটি নির্দিষ্ট জায়গায়, এবং সেইখান থেকেই একটা নৌকায় করে তরুণ কুমার তাকে নিয়ে যেতেন শুটিং স্পটে। এই যাত্রাপথে একটি পেয়ারা গাছ পড়তো। প্রায় প্রতিদিনই লাফ দিয়ে গাছ থেকে পেয়ারা পাড়ার চেষ্টা করতেন মিসেস সেন। এহেন ছেলে মানুষই দেখে তরুণ কুমার আওয়াজ দিয়ে বলতেন, রমাদি, এভাবে লাফালাফি করো না, বেসামাল হলে কিন্তু সোজা জলে, শুধু তাই নয়, চুরির অপরাধে। তুই চুপ কর তো বুড়ো, দু একটা পেয়ারা ছিঁড়লে তাকে চুরি বলে না। বলেই দু চারটে পেয়ারা ছিঁড়ে নিতেন মিসেস সেন। সেই চুরির পেয়ারা কিন্তু দুজনেই ভাগ বাটোয়ারা করে খেতেন পরে। এরকমই ছিল দুজনের সম্পর্ক। বুড়োদা রমাদির এই ছেলে মানুষের ব্যাপারগুলো নিয়ে প্রায় বিভিন্ন আখ্যান শোনাতেন তাকে, মানে ওই লেখককে। উত্তম ছিলেন ভাই অন্তঃপ্রাণ। মেজ ভাই বরুণ আর ছোট ভাই তরুণকে চোখে হারাতেন। ভাইরাও দাদা বলতে অজ্ঞান। ছোট ভাইটি তো আবার তার সঙ্গে অভিনয়ে ভিড়ে গেল। দুজনে একসঙ্গে অভিনয়ের পাঠ নিয়েছিলেন। ভবানীপুরের সুনীল সমাজ নামে একটি নাট্যগোষ্ঠী ছিল। দুই ভাই মিলে লুকিয়ে লুকিয়ে তাদের রিহার্সাল দেখতে শুরু করলেন। এভাবেই শুরু হলো তাদের নাট্যচর্চা এবং অভিনয়ের শিক্ষা। নাট্যমঞ্চেই ওর অভিনয়ের হাতেখড়ি। নতুন প্রভাত নাটকে ভিলেনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। বিদেশের একাধিকবার নাটক করতে গিয়েছেন এবং 1954 সালে উত্তম কুমার অভিনীত সেই হ্রদ ছবিতেই প্রথম আত্মপ্রকাশ তরুণ কুমারের। তারপর একের পর এক ছবিতে অভিনয়ের দাপটে, সূক্ষ্মতায়, মুনশিয়ানায় তিনি অদ্বিতীয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। দেয়া নেয়া, স্ত্রী, চৌরঙ্গী, কাল তুমি আলেয়া, ধন্যী মেয়ে, সন্ন্যাসী রাজা, কমললতা, সাত পাকে বাঁধা, সপ্তপদী, অসংখ্য ছবিতে কাজ করেছেন, যার বেশিরভাগই দাদা উত্তমের সঙ্গে। পর্দায় দুজনের অসাধারণ রসায়ন বা ম্যাজিকই এর একমাত্র কারণ। দাদা ঠাকুর ছবিতে অভিনয় করে তো রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছিলেন। অভিনয় করার সময় এমন এমন কিছু করে ফেলতেন যে মহানায়ককেও বলতেন, বুড়োর সঙ্গে অভিনয় করতে গেলে আমি ভীষণ ঘাবড়ে যেতাম। মানে, আমি আগে থেকে একটা বিষয়ে ভেবে রাখলাম এভাবে এভাবে করব, কিন্তু ও সবটা ঘুরিয়ে দেয়। তবে অভিনয় জীবন আর ব্যক্তিগত জীবন আলাদা রাখতেন যতটা সম্ভব। শুটিং ফ্লোরে জুতো বাড়ির বাইরে খুলে রেখে ভেতরে প্রবেশ করতেন। অভিনয় নিয়ে বাড়িতে কোনো রকম আলোচনা করতেন না, কাউকে করতেও দিতেন না। ছেলে মেয়েকে নিয়ে অতি চিন্তিত থাকতেন সবসময়। পড়াশোনার দিকে কড়া নজরও রাখতেন। বন্ধুদের খুব ভালোবাসতেন। দাদার নামে যে মঞ্চ, সেই উত্তম মঞ্চের দেখাশোনা করতেন একসময় একা হাতে। সুগারের প্রকোপে খুব ভুগতেন শেষের দিকে। একবার উত্তম মঞ্চেই মানে লেখক এবং বুড়োদা গল্প করছেন, হঠাৎ খেয়াল করলেন লেখক যে বুড়োদা ঘুমিয়ে পড়েছেন।
হাতে জ্বলন্ত সিগারেটটা পুড়তে পুড়তে ২ আঙুলের মাঝে এসে প্রায় ছ্যাঁকা দিতে যাবে, এমন সময় লেখক তাকে ডেকে দেন। জীবনের শেষ দিকে তার সঙ্গে খুব একটা দেখা হতো না লেখকের। বুড়োদা একজন বড় মাপের অভিনেতা ছিলেন, শুধু তাই নয়, বড় মনের মানুষও ছিলেন। উত্তম কুমার অনেক সাক্ষাৎকারেই বলতেন, তরুণ কুমার জাত অভিনেতা। এমনকি ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে মহানায়ক বলতেন, তার থেকেই নাকি ভালো অভিনয় করেন মানে তরুণ কুমার নাকি উত্তম কুমারের থেকে ভালো অভিনয় করেন, এ কথা স্বীকার করেছিলেন স্বয়ং উত্তম কুমার। আর সেই কারণেই উত্তম বেশিরভাগ সময়ই অভিনয়ের জন্য তরুণের সঙ্গে আলোচনায় মাততেন। উত্তম বারবারই বলতেন, ভাই তরুণ ছিল তার সবচেয়ে বড় সমালোচক। আর সেই কারণেই যখন মুম্বাইতে পা রাখেন উত্তম, তখন সিনেমার অন্যান্য কাজগুলোর দায়িত্ব দিয়েছিলেন তরুণ কুমারের কাঁধে। সালটা 1980, 22শে জুলাই। উত্তম কুমার অভিনীত প্লট নাম্বার 5 ছবির স্বত্ব কেনার জন্য এক প্রযোজককে সঙ্গে মুম্বাই গিয়েছেন তরুণ কুমার, এবং উত্তমই তাকেই গুরুদায়িত্ব দিয়েছিলেন। ছবিটা দেখার পর সোজা হোটেল রুমে ফিরেই তরুণ ফোন করলেন উত্তমকে। 2টো রিং হতেই ফোন ধরলেন মহানায়ক। কিরে বুড়ো, প্রযোজকের ছবিটা পছন্দ হলো? তরুণ কুমার বললেন, দাদা ছবিটা অসাধারণ, তোমার অভিনয়ও একেবারে নতুন ধরনের ছবি। এই ছবি বলিউডকে একেবারে নাড়িয়ে দেবে, দেখে নিও। তোমার ছোটি সি মুলাকাতের ফ্লপ হওয়ার দুঃখ দূর করে দেবে। ভাইয়ের মুখে এমন কথা শোনায় উত্তম যেন কিছুটা আবেগতাড়িত হয়ে পড়লেন। কাঁপা কাঁপা গলায় বললেন, সত্যি বলেছিস, তুই জলদি কলকাতায় আয়, সাক্ষাতে সব বিস্তারিত শুনবো। এখন শুটিংয়ের জন্য বের হতে হবে রে। 2003 সালের 14ই অক্টোবর সুব্রতা কিছুটা অসুস্থ অবস্থায় যখন গিয়েছিলেন হসপিটালে, সেখান থেকে সুস্থ হয়ে ফিরেছিলেন নার্সিংহোম থেকে। কিন্তু তার 3 দিনের মধ্যেই, অর্থাৎ 17ই অক্টোবর, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করাতে হয় তরুণ কুমারকে। 72 বছরের এই অভিনেতা কয়েক মাস ধরেই ভুগছিলেন কিডনি এবং লিভারের জটিল অসুখে। তরুণ কুমারের থেকেও বেশি অসুস্থ ছিলেন সুব্রতা, কিন্তু তার মধ্যেই তরুণ কুমারকে নিয়ে এই বিপত্তি। এমনও দিন গেছে হাসপাতালে ভিজিটিং সময় বাড়ির লোক কেউ দেখতে আসতে পারেননি তরুণ কুমারকে, কারণ সেদিনই হয়তো সুব্রতা প্রবল অসুস্থ হয়ে পড়েছেন। সবাই ভেবেছিলেন সুব্রতাই আগে মারা যাবেন, কিন্তু 2003 সালের 27শে অক্টোবর হেপাটাইটিক কোমায় প্রয়াত হন তরুণ কুমার, উত্তম কুমারের আদরের ছোট ভাই বুড়ো। সেই মর্মান্তিক দিনে ছিল ভাইফোঁটা। উৎসব আমেজের মাঝেই বাঙালি হারালো তার গর্বের নট তরুণ কুমারকে। স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে চিৎকার করে ডুকরে কেঁদে উঠলেন সুব্রতা। ভাঙল পার্থিব জীবনের এতদিনের তরুণ সুব্রতা জুটি। আমারই তো স্বর্গে যাওয়ার কথা ছিল, এ বাড়িতে ওর হাত ধরেই এসেছিলাম, যদি একসঙ্গে দুজনে যেতে পারতাম, কান্নাধরা কণ্ঠে সুব্রতা চট্টোপাধ্যায় বলেছিলেন সেদিন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান থেকে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে এসে পৌঁছেছিল তরুণ কুমারের মরদেহ। সোমবার সকাল 11:40 নাগাদ মারা গিয়েছেন তিনি। দোতলার ঘরে কাঁদছেন সুব্রতা। নিচের লাল সিমেন্টের উঠোনে রাখা হলো তরুণ কুমারের দেহ। সেখান থেকে ঘরেও আনা হলো একবার। উত্তম কুমার মারা যাবার পরেই জৌলুস হারিয়েছিল 46 নম্বর গিরিশ মুখার্জি রোড। শেষ লেজেন্ডও চলে গেল সেই বাড়ি থেকে। আর তার সম্মানেই সেদিন টালিগঞ্জ পাড়ায় ছিল প্যাকআপ। তো বন্ধুরা, এই ছিল গল্প বুড়োদার, অর্থাৎ তরুণ কুমারের গল্প, এক মহান অভিনেতার গল্প, এক মহান মানবের গল্প। তা যদি আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমাদের গল্প আমরা ছড়িয়ে দিতে পারি আরো অনেক মানুষের মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।